কিভাবে একজন ব্যক্তি করদাতা ই রিটার্নের মাধ্যমে তার রিটার্নটি সাবমিশন করবে। আমরা প্রতিটি পয়েন্ট স্টেপ বাই স্টেপ দেখাবো। ইনকাম ট্যাক্স রিটার্নে বেসিক 5টি বিষয় আপনাকে উল্লেখ করতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে একজন করদাতার আয়ের বিষয়, তার ইনকামের যতগুলো বিষয় আছে। আমাদের ই রিটার্নে টোটাল 13 ক্যাটাগরিজ বা 13 হেডস এর ইনকামের কথা বলা আছে। এই 13 প্রকার ইনকামের তথ্য রিটার্নে আপনাকে উল্লেখ করতে হবে। এখন এই যে একটি ইনকামের ইনফরমেশন আমরা উল্লেখ করব, কিভাবে করব, এটার কিসের বেসিসে করব? এই প্রত্যেকটি ইনফরমেশন এর বেসিস হচ্ছে ল, আইনগত ভাবে। ধরেন আমাদের এই রিটার্ন তো এখন দেখছেন যে অনেকে এনবিআর সতর্ক করছে যে কম্পিউটারের দোকান থেকে রিটার্ন সাবমিশন করছে বা নিজেরাই না বুঝেই রিটার্ন সাবমিশন করছে। রিটার্ন যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা অনেকেই এখনো পর্যন্ত বুঝছে না। বাট যখন মামলা হয় বা প্রসিডিংসে আসে তখন তারা বুঝে আসে যে রিটার্নটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ই রিটার্ন, অনেকে মনে করছে যে ডেটা ইনপুটের একটা কাজ, আমি এই তথ্য দিব, অটোমেশনে হয়ে যাবে, এরকম বিষয়গুলো অনেকে মনে করছে। বাট বাস্তবতায় হচ্ছে এই রিটার্ন কোনো ডেটা ইনপুটের কোনো কাজ নয়। এটি একটি আইনগত বিষয়। আমরা যে তথ্যগুলো দিব, প্রত্যেকটি তথ্যের পিছনে আমাদের ল থাকবে। কোন জায়গায় কোন পয়েন্টে কোন ইনফরমেশনটি দিব, এটার এবং এটার ইম্প্যাক্ট কি, এটা আমাদের বুঝতে হবে। এবং পরবর্তীতে এই তথ্যের বেসিসে এনবিআর কোশ্চেন করতে পারে কিনা বা কোন ধরনের কোশ্চেন অ্যারাইজ হতে পারে, সে বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। যদি আমরা সতর্ক না হই, তাহলে পরবর্তীতে যখন এটা 212 ধারায় পড়বে, পুনরুন্মোচন হবে, রিভাইজড হবে, তখন করদাতা বিপদে পড়ে যাবে। যখন এটা 182 ধারায় অডিট হবে, তখন করদাতা বিপদে পড়ে যাবে। আমরা যারা এই ফিল্ডে কাজ করি, তাদের উচিত হচ্ছে সেই বিষয়গুলোকে কনসিডার করে, আইনের বিষয়গুলোকে কনসিডার করে তারপরে ডেটাগুলো ইনপুট দেওয়া বা সঠিক জায়গায় সঠিক তথ্যটা দেওয়া। তাহলে আমাদের বেসিক্যালি এই 5 প্রকার তথ্য আমাদেরকে দিতে হবে। আর এই 5 প্রকারের তথ্য দিতে হবে আইনানুগ ভাবে, আইন অনুযায়ী। এটা শুধুমাত্র ইচ্ছা মতো বা নিজের খেয়াল খুশি মতো মিলানোর জন্য দিলে হবে না। এটার পিছনে অবশ্যই আপনার আইন থাকতে হবে, যুক্তি থাকতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আজকে আমরা সেই বিষয়গুলো দেখাবো যে আমরা কিভাবে প্র্যাকটিক্যাল কাজগুলো করি, কিভাবে একটা ডেটা দিয়ে পূর্ণাঙ্গভাবে আমরা রিটার্ন তৈরি করি। সেখানে বেসিক ইনফরমেশন এই 5টি। করদাতার সকল আয়ের ইনফরমেশন অ্যাজ পার ল অনুযায়ী ইনপুট দিতে হবে। আর সবসময় মনে রাখবেন, ইনকাম ট্যাক্স রিটার্নে একটি তথ্যের পিছে, একটি ইনফরমেশনের পিছনে দুটি ঘটনা থাকতে পারে। একটা হচ্ছে ফ্যাকচুয়াল ইস্যু, আর একটা হচ্ছে লিগাল ইস্যুস। ফ্যাকচুয়াল ইস্যু হচ্ছে তার ডকুমেন্ট। প্রথমে আমাদের কাছে করদাতা যখন আসবে, তখন আমরা কি বলি যে আপনার ডকুমেন্ট প্রোভাইড করেন, আপনার ডকুমেন্ট গুলো সাবমিশন করেন। কারণ ডকুমেন্ট হচ্ছে তার ফ্যাক্ট, তার একটি ঘটনা। এই ডকুমেন্টটাকে আমরা আইনগত ভাবে ইনপুট দিলে দেন যে রেজাল্ট কি আসবে, সেটি হচ্ছে আমার রিটার্ন। প্রথমত তিনি আমাদেরকে কি দিবেন? কতটা দিবেন? ডকুমেন্ট। এই ডকুমেন্ট কালেক্ট করার পরে আমরা এই ডকুমেন্টের ভিত্তিতে ইনপুট গুলো দিব আইনানুগ ভাবে বা আইনের বিষয়গুলো কনসিডার করে। ডকুমেন্ট থাকলেই যে আমাদের সবকিছু হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। এই ডকুমেন্টও সঠিক জায়গায় ইনপুট দিতে হবে, সঠিকভাবে উপস্থাপন করতে হবে, প্রেজেন্ট করতে হবে। তাহলে একটি ডকুমেন্টকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারলেই আপনার রিটার্নটি সুন্দর হবে। আর এই প্রেজেন্টেশনের বিষয়গুলো নির্ভর করবে সম্পূর্ণ আইনের। দেন দ্বিতীয় ইস্যুটা হচ্ছে আমাদের বিনিয়োগের ইনফরমেশন দিতে হয়। অর্থাৎ এই অর্থ বছর, যেমন আয়, এটা এই অর্থ বছরের ইনফরমেশন। আমাদের এই অর্থ বছর অর্থাৎ আমরা 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত এই যে অর্থ বছর আছে,
এই অর্থ বছরের ইনকামের ইনফরমেশন আয়ে চলে আসবে। বিগত বছরের কোনো ইনফরমেশন বা কোনো ইনকামের তথ্য এই রিটার্নে আসবে না। দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ বলতে এই অর্থ বছরের মধ্যে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 এই অর্থ বছরের মধ্যে করদাতা যদি ষষ্ঠ তফসিলের যে নির্ধারিত খাত রয়েছে সেই খাতগুলোতে বিনিয়োগ করে সেই ইনফরমেশন গুলো আমাদের ই রিটার্নে চলে আসবে। যেমন তিনি লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে পারেন, তিনি ডিপিএস এ বিনিয়োগ করতে পারেন, তিনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন, তিনি বন্ডে বিনিয়োগ করতে পারেন, তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। এরকম যে বিনিয়োগগুলো আইনে বলা আছে সেই বিনিয়োগের তথ্যগুলো আমাদের দিতে হবে। তবে সকল বিনিয়োগ হবে এই অর্থ বছর। এরপর আরেকটি হচ্ছে আমাদের সকল প্রকার অ্যাসেট, সম্পদ। একজন করদাতার যত প্রকারের সম্পদ রয়েছে এমন কোন সম্পদ রিটার্নে উপস্থাপন করা যাবে না যে সম্পদের অস্তিত্ব আছে। সকল সম্পদের ইনফরমেশন থাকবে। তার মানে আপনার এমন কোন সম্পদ আছে যেটা আপনি রিটার্ন উপস্থাপন করতে পারবেন না বা হাইড করেছেন, এটা অবৈধ সম্পদ, সেই সম্পদ অর্জন করাই ঠিক না, কারণ এটা পরবর্তীতে আপনাকে ঝামেলায় ফেলবে। তার মানে আমাদের সকল প্রকারের সম্পদগুলোকে এই রিটার্নে নিয়ে আসতে হবে। এখন এটা কিভাবে নিয়ে আসবো? এটাকে শুধু এই বছরের সম্পদ দেবো যে এই বছরে আমি কোন কোন প্রপার্টি পারচেস করেছি? না, এটা হচ্ছে প্রিভিয়াস সম্পদও থাকবে এবং এবছরের সম্পদও থাকবে। অর্থাৎ আমার লাইফে যত সম্পদ আমি অর্জন করেছি সকল সম্পদের ইনফরমেশন প্রতি বছরই আমাকে রিপিট করতে হয়, দিতে হয়। প্রিভিয়াস যা আছে এটা থাকবেই, প্লাস এবছরে যেটা আছে এটা অ্যাড হবে। তার মানে আমার যত প্রকার সম্পদ, এটা হোক মুভেবল প্রপার্টি, হতে পারে ইমুভেবল প্রপার্টি, হতে পারে আমার কোনো বিজনেস অ্যাসেট, হতে পারে কোনো ডিপিএস এফডিআর ফিনান্সিয়াল অ্যাসেট, যে কোনো প্রকার অ্যাসেট হোক না কেন এই তথ্যগুলো আমাদের ই রিটার্নে উপস্থাপন করতে হবে। তবে এই সম্পদের ক্ষেত্রে মনে রাখতে হবে শুধুমাত্র এই ইয়ারের সম্পদ নয়, বরং আমাদের বিগত দিনের সহ সকল প্রকার সম্পদই আমাদের রিটার্নে প্রদর্শিত হতে হবে। এবং আমাদের দায়, দায় দেনা বা লোন আমরা বলে থাকি, এই লোনও এক প্রকার সম্পদ। এটাকে বলা হয় গ্রস, এটা আপনার লাইবিলিটি। যখন আপনার লোনটা পরিশোধ হয়ে যায় এটা আপনার সম্পদ হিসেবে গণ্য হয়ে যায়, নিজ সম্পদ। আর লোনটা মূলত আমাদের গ্রস সম্পদ হিসেবে থাকে। তাহলে আমাদের এই সম্পদের সাথে সাথে আমাদের লোন বা দায়ের ইনফরমেশন গুলো চলে আসবে। দেন হচ্ছে আমাদের জীবনযাত্রা সম্পর্কিত ব্যয়। এই ব্যয়টি হবে 1 ইয়ার, অর্থাৎ এই আয়, বিনিয়োগ এবং ব্যয়, এই দেখেন এই তিনটে জিনিস হচ্ছে আপনার শুধুমাত্র এই বছরের। আর দায় কিন্তু সম্পদের মধ্যে, সম্পদ এবং দায় কন্টিনিউশন, প্রিভিয়াস এবং এই বছর সবকিছু মিলে আপনার লাস্ট 30শে জুন পর্যন্ত কত আছে সেই ব্যালেন্স। আর জীবনযাত্রা হচ্ছে এই পর্যন্ত জীবনে কত খরচ করেছেন এটা নয়, এই অর্থ বছরে কত টাকা আপনার খরচ হয়েছে। তাহলে এই অর্থ বছরের আয়, এই অর্থ বছরের ব্যয়, এই অর্থ বছরের বিনিয়োগ, এটা হচ্ছে শুধুমাত্র এই অর্থ বছরেরটা হবে। আর সম্পদ এবং দায় হচ্ছে আপনার প্রিভিয়াস, একদম জীবনের শুরু থেকে এই পর্যন্ত 30 জুন 2025 পর্যন্ত যা অর্জন হয়েছে, যা লাইবিলিটিস আছে, সকল তথ্য থাকবে। তার মানে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে আমাদের এই যে অনলাইন যে রিটার্ন বা পেপার রিটার্ন, যে রিটার্নই বলি না কেন, সেখানে একজন ব্যক্তি শুধু আয়ের ইনফরমেশন থাকবে না, আয়ের পাশাপাশি তার এই ইনফরমেশন গুলো, তথ্যগুলো দিতে হবে। এবং এই তথ্যগুলো দিতে হবে অবশ্যই আইনের সাথে সামঞ্জস্য রেখে, আইনানুগ ভাবে, আইন অনুযায়ী। এখন আপনি রিটার্ন যখন তৈরি করবেন তখন প্রথম আপনার কাজটা কি এটা আপনি বুঝতে হবে। ফার্স্ট কাজ, প্রথম আপনার ওয়ার্কটা কি? প্রথম কাজটি হচ্ছে আপনার ডকুমেন্ট প্রিপেয়ার করা। আপনি যদি সঠিক ডকুমেন্ট প্রিপেয়ার করতে পারেন তাহলে আপনার রিটার্নের অর্ধেক কাজ শেষ। কারণ ডকুমেন্ট হচ্ছে ফ্যাকচুয়াল ইস্যু, আপনার ঘটনা, আপনার ফ্যাক্ট। তাহলে আপনি ফ্যাক্ট রেডি করতে পেরেছেন,
এটাকে আইনানুগ ভাবে প্রেজেন্ট করবেন অনলাইন রিটার্নে এনবিআর এর কাছে। তাহলে এই যে যে আমাদের ফ্যাক্ট গুলোকে আমরা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আইনানুগ ভাবে এনবিআর এর কাছে যে উপস্থাপন করি, এটার নামই হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্নে আমাদের শুধু আয়ের ইনফরমেশন থাকবে না, এই বিষয়টা আপনারা মনে হয় উপলব্ধি করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাহলে আমরা যখন রিটার্ন তৈরি করার চিন্তা করব, আমি রিটার্ন তৈরি করতে চাই, এখানে যারা করদাতা আছেন, যারা ট্যাক্স পেয়ার আছেন, তারা চিন্তা করলেন যে আপনি এখন আপনার রিটার্নটা দিবেন বা দেওয়া উচিত। টাইমলি দেওয়াটা সব থেকে বেটার, আগে ভাগে দিয়ে ফেলাম রিটার্ন। আপনার প্রথম কাজ কি? ফার্স্ট ওয়ার্ক কি? প্রথম কাজটি হচ্ছে আপনার ডকুমেন্ট গুলো প্রিপেয়ার করা। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা রিটার্ন জমা দেওয়ার জন্য কোন কোন ডকুমেন্ট গুলো কালেক্ট করব। আমি সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করছি আজকে। যে প্রথমত, আমার এখানে এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব যে আয়কর রিটার্ন দাখিলের জন্য আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট, কাগজপত্র। এই ডকুমেন্ট গুলো আপনাদেরকে বুঝতে হবে। যারা করদাতা তাদেরকে অবশ্যই বুঝতে হবে, আবার যারা ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করবে তাদেরকেও বুঝতে হবে। যেমন 1 নম্বর ডকুমেন্টেশনের বিষয় হচ্ছে আপনার আয়ের সম্পর্কিত ডকুমেন্ট। আপনার যেখান থেকে আয় হোক না কেন, যে উৎস থেকে আয় হোক না কেন, অবশ্যই তার সমর্থনে আপনার প্রমাণপত্র থাকতে হবে, ডকুমেন্ট থাকতে হবে। সেই বিষয়গুলো আপনাকে প্রথমে কনসিডার করতে হবে যে আমার আয়ের খাত কি, সেই আয়ের খাত অনুযায়ী আমার কোন ডকুমেন্টটি প্রয়োজন। নাম্বার ওয়ান ইস্যুস। তাহলে 1 নম্বর পয়েন্ট, আমরা যখন এই ফিল্ডে কাজ করব, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ডকুমেন্ট কালেক্ট করতে হবে। আয়কর রিটার্ন দেওয়ার প্রথম কাজ কি? নাম্বার ওয়ান, আমি স্টেপ বাই স্টেপ সবকিছু ডিসকাস করে দেবো যাতে করে আপনাদের কোনো সমস্যা না থাকে। আপনাদের আফটার দিস কোর্স আপনারা দেখবেন আপনারা একদম কনফিডেন্টলি ই রিটার্ন তৈরি করতে পারছেন। কারণ আমি একদম শুরু থেকে কিভাবে শুরু করবেন, ডকুমেন্টগুলো কিভাবে ভেরিফাই করবেন, কিভাবে অনলাইনে ইনপুট দিবেন এবং কিভাবে রেজাল্ট বের হবে এবং পরবর্তীতে এটা নিয়ে কোশ্চেন হতে পারে কিনা, সে বিষয়গুলো সহ আমরা সাবমিশন করব। রিটার্ন সাবমিট করে দিলে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। এর পরেও তো প্রসিডিংস আছে, পরেও তো এটা নিয়ে প্রশ্ন উত্থাপন হতে পারে। সেই বিষয়গুলো আগে আমাদের প্রিভেন্টিভ অ্যাকশন যেতে হবে, আগে থেকে আমাদের সতর্ক হতে হবে, যাতে পরবর্তীতে আমরা ঝামেলায় না পড়ি, আমার করদাতা ঝামেলায় না পড়ে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে, আজকে ক্লাসগুলোতে নোট করে রাখেন, 1 নম্বর কাজ হচ্ছে আপনার প্রপার ডকুমেন্ট কালেক্ট করা। যেমন যদি আপনার চাকরি থেকে আয় হয়, সেক্ষেত্রে আপনি স্যালারি সার্টিফিকেট সবগুলো নেবেন ইয়ারলি। অনেকে মান্থলি পে স্লিপ নিয়ে দেন, হবে না, ইয়ারলি স্যালারি সার্টিফিকেট নিতে হবে। তারপর তার পিএফ ফান্ড যদি থাকে, এই পিএফ ফান্ড হতে পারে 4 ধরনের, এটা আপনাদের বুঝতে হবে। একটা হচ্ছে জিপিএফ, যারা গভর্নমেন্ট, ঠিক আছে, তাদের নাম হচ্ছে জিপিএফ, জেনারেল পিএফ ফান্ড। একটা থাকে সিপিএফ, কন্ট্রিবিউটরি পিএফ ফান্ড। একটা থাকে আরপিএফ, রিকগনাইজড পিএফ ফান্ড। আর একটা থেকে ইউপিএফ। যারা স্যালারি, তাদের পিএফ ফান্ড থাকলে এটা যে ধরনের পিএফ হোক না কেন, তার ডকুমেন্ট প্রয়োজন হবে এবং তাদের কাছ থেকে টিডিএস সার্টিফিকেট নিতে হবে, চালান সহ, অথবা চালান নম্বরটি যাতে উল্লেখ থাকে। অনেকে লিখে দেয় যে 10,000 টাকা টিডিএস কর্তন করা হয়েছে, স্কুল প্রতিষ্ঠান জমা দিয়েছে, হবে না, আপনাকে চালান নাম্বার সহ দিতে হবে। স্যালারিড পার্সন এটা কমন। তাহলে প্রথমে আমাদের চাকরি থেকে যাদের ইনকাম আছে এই ডকুমেন্ট গুলো আপনি কালেক্ট করে ফেলেন। ঠিক রেন্ট থেকে যাদের ইনকাম আছে, যারা দেখাচ্ছেন যে তাদের বাড়ি আছে অথবা অন্য কোনো প্রপার্টি রেন্ট দিচ্ছেন, তাদের কাছ থেকে কি ডকুমেন্ট কালেক্ট করবেন? এভাবে ভাড়া চুক্তিপত্র, মানি রিসিট, অ্যাডভান্স গ্রহণ করলে এটা রিসিট, অথবা যদি আপনার ব্যাংক থাকে ব্যাংকের রিকনসিলিয়েশন দিবেন যে এই টাকাটা আপনার রেন্ট হিসেবে এসেছে। কারণ বাড়ি ভাড়া তো আমাদের ব্যাংকের মাধ্যমেই গ্রহণ করতে হবে। তো এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কৃষি ইনকাম, ব্যবসা ইনকাম, ঠিক আছে, ব্যবসা ইনকামের মধ্যে অবশ্যই ব্যাংক বিবরণী, অন্যান্য উৎসে করের কাগজ, এই সব কিছুই গুরুত্বপূর্ণ। তারপর মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ থেকে এই প্রত্যেকটি আয়ের কোন কোন ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে আমি লিস্ট দিয়েছি। আপনি লিস্ট অনুযায়ী ডকুমেন্ট কালেক্ট করে ফেলেন। দেন
আপনার বিনিয়োগ সংক্রান্ত ডকুমেন্টগুলো। যেমন আপনি ডিপিএস করেছেন, তাহলে ডিপিএস এর স্টেটমেন্ট নেন। অনেকে ব্যাংকের সেভিংস স্টেটমেন্ট নিয়ে আসেন না, ডিপিএস এর স্টেটমেন্টটা আপনাকে দিতে হবে, যে কত টাকা আপনি ইনভেস্ট করেছেন এই অর্থ বছরে, এবং কত টাকা আপনার প্রফিট হয়েছে, কত টাকা আপনার উৎসে কর হয়েছে, সব বিষয়গুলো কিন্তু এখানে আমাদের উল্লেখ আছে। ঠিক ঠিক এভাবে করে অন্যান্য যত বিনিয়োগ আছে প্রত্যেকটি বিনিয়োগের ডকুমেন্ট নিতে হবে। এটা অবশ্যই 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 এই সময়কালের ডকুমেন্ট আমি এখানে লিখে দিয়েছি। এই অর্থ বছরের ডকুমেন্ট আপনি কালেক্ট করবেন। ঠিক আছে। এরপর সম্পদ সম্পর্কিত ডকুমেন্ট, সম্পদের সম্পর্কিত ডকুমেন্টের বিষয়টি হচ্ছে প্রিভিয়াস রিটার্নটি আপনি নিবেন, সেখানে কোন কোন বিষয়গুলো দেখানো আছে সেগুলো তো অবশ্যই দেখাবেন। এর সাথে এবছর কি পরিবর্তন হলো বা অ্যাড হলো বা মাইনাস হলো সেই বিষয়গুলো কনসিডার করবেন। যেমন জমি ক্রয় বিক্রয়, এটা প্রয়োজন হবে। ব্যাংক স্টেটমেন্ট, যেহেতু ব্যাংক ব্যালেন্সের চেঞ্জেস আসবে, সঞ্চয়পত্রের সার্টিফিকেট, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, এই স্বর্ণ ফার্নিচার ইত্যাদির ইনভয়েস যদি থাকে, পিএফ ফান্ডের স্টেটমেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান হলে এটার মেমোরেন্ডাম, শেয়ার পরিবর্তন, ব্যাংক লোন। ঠিক আছে। এছাড়া যদি কোনো ব্যয়ের ডকুমেন্ট থাকে, এই দান, তারপরে উপহার গ্রহণ অথবা দান প্রদান, এই সমস্ত বিষয় আপনার থাকতে হবে। আর যারা প্রথমবার রিটার্ন সাবমিশন করবেন তাদের ক্ষেত্রে যদি পূর্বের কোনো অ্যাসেট থাকে, সেই অ্যাসেটের আপনার একটা লজিক্যাল ব্যাখ্যা থাকতে হবে, যে এই অ্যাসেটের উৎস কি। ধরেন আপনি ফার্স্ট রিটার্ন সাবমিশন করবেন, আপনার দেখা গেল কি 50 লক্ষ টাকা আছে ডিপিএস এ, এফডিআর এ অথবা জমিতে। তাহলে এটা কিভাবে অর্জন হয়েছে, এটার কেন আপনি ট্যাক্স পে করেননি ইতিপূর্বে, এটা কেন আপনার করযোগ্য আয় থেকে আসেনি, সেই ব্যাখ্যা থাকতে হবে। কেমন হতে পারে ব্যাখ্যা, যে আমি দান সূত্রে পেয়েছিলাম, আমি ইনহারিং সূত্রে পেয়েছিলাম, অথবা আমার এই টাকা গচ্ছিত ছিল সেখান থেকে বাড়তে বাড়তে এই টাকা এসেছে। এভাবে করে একটি প্রপার লজিক্যাল এক্সপ্লানেশন এখানে প্রয়োজন হবে। তাহলে রিটার্ন করতে আর যাওয়ার ক্ষেত্রে আমাদের 1 নম্বর কাজ কি, ফার্স্ট পয়েন্ট, স্টেপ আছে। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের ডকুমেন্ট কালেক্ট করা। ডকুমেন্ট কালেক্ট যদি হয়ে যায় তাহলে আমরা রিটার্নে যেতে পারি। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা প্রপারলি ডকুমেন্ট তৈরি করব। ডকুমেন্ট গুলো তৈরি করার পরে, ডকুমেন্ট গুলো দেখার পরে 2 নম্বর কাজ হচ্ছে, 2 নম্বর কাজটা লিখে দেখেন, 2 নম্বর কাজ হচ্ছে আপনার এই ডকুমেন্টের সাথে আমাদের আইন রুলস এবং বিধিগুলোর অ্যাপ্লিকেশন করা। যেমন আপনার স্যালারি, একটা স্যালারি সার্টিফিকেট দিল, তখন আপনি আইনের কি অ্যাপ্লিকেশন আছে, আইনের অ্যাপ্লিকেশন আছে, এটা কি গভর্নমেন্ট হবে নাকি নন গভর্নমেন্ট হবে, নাকি স্পেশাল কোনো স্যালারি হবে নাকি রিডিউস রেট হবে, কোন ক্যাটাগরিতে যাবে সে নির্ধারণ কে করবে, নির্ধারণ করবে আইন। আপনি ফ্যাক্ট পেয়ে গেলেন, এরপর আইনের কাছে প্রশ্ন করা। এই জন্য আপনাকে ডকুমেন্ট পাওয়ার পরে এই ডকুমেন্ট গুলো আইনের চোখে আপনাকে দেখতে হবে, তারপরে আপনি কাজটি শুরু করতে পারবেন। এখানে আইনের চোখে দেখা অর্থ যে আমাদের বেসিক 60টি ল আছে ইনকাম ট্যাক্স বিষয়। আপনার কোনো না কোনো ভাবে এই 60টি ল আপনার ডকুমেন্টের সাথে রিলেট করে, আপনার ফ্যাক্টের সাথে, ঘটনার সাথে রিলেট করে। তাহলে সেই বিষয়গুলোকে আমাদের ভেরিফাই করা, যে আমার এই ডকুমেন্টটা কোথায় যাবে, কোন ক্যাটাগরিতে পড়বে, এটা কিভাবে আমি বেনিফিটটা পাবো, অনলাইন রিটার্নে কোথায় এটা ইনপুট দিব। তাহলে এই সব কিছু কাভার করবে ল গুলো। বা একটা হিসাব আমি কিভাবে উপস্থাপন করব, তাহলে এই যে হিসাব কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে রাখবেন, এই সব কিছু কিন্তু আমাদের বিধিমালায় বলা থাকবে। যেমন আমি বাড়ির ভাড়াটা যে পেয়েছি কিভাবে আমি রিটার্নে উপস্থাপন করব, কিভাবে লিখবো, সবগুলো বিধিমালায় উল্লেখ করা আছে। অ্যাজ এ প্রফেশন হিসাবে, অ্যাডভোকেট হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে, ডক্টর হিসাবে আমার হিসাবগুলো কিভাবে রাখতে হবে, কোন ফর্মে রাখতে হবে, সবগুলো আমাদের রুলসে বলা আছে। তার মানে কি, আমি যে ডকুমেন্টটা পেলাম, আমি ঘটনাটা জানলাম,
অথবা ডকুমেন্ট পেলাম, পাওয়ার পর আমাকে চলে আসতে হবে 2 নম্বর পয়েন্ট, আইনের কাছে। আগে আপনি ফ্যাক্ট গুলো ভালো করে বুঝবেন যে এই ডকুমেন্টটা আমি ওই জায়গাতে যে ইনপুট দিব, আগে আপনি মনস্তাত্ত্বিক ভাবে প্রিপেয়ার্ড হবেন। এই রিটার্ন এমন করে একটা বিষয় না হঠাৎ করে আমার যা ইচ্ছে ইনপুট দিয়ে দিচ্ছি যা আমরা সচরাচর দেখি, এরকম কোনো বিষয় না। একটা কেস যখন আমরা পড়ি, তখন এটা অ্যাপিল করতে হয়, ট্রাইব্যুনাল করতে হয়, অনেক কিছু করতে হয়, হাইকোর্ট পর্যন্ত যেতে হয়। কারণ কি জানেন? কারণ তো শুরুতেই বিসমিল্লাহ গলত ছিল। এখন আপনি ভুল তথ্য দিয়েছেন, যেমন আপনার গাড়ি ছিল, আপনি দেখান নাই, আপনার সঞ্চয়পত্র ছিল, আপনি উল্লেখ করেন নাই, আপনি মনে করছেন আমি ট্যাক্স ফাঁকি দিচ্ছি, অসুবিধা নাই। কিন্তু এনবিআর তো অলরেডি আপনার টিন দিয়ে এগুলো বের করতে পারে। আপনার বিদ্যুতের একটি মিটার আছে, এটা এনবিআর জানে, এটা হাইড করার কোনো অপশন নাই। তাহলে এই যে যে বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, এটা কিভাবে আমি উল্লেখ করব। আপনার কোনো সম্পত্তি গোপন করা ঠিক না, বা এমন কোনো সম্পত্তি অর্জন করাও ঠিক না যেটা আপনি ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন না, ভবিষ্যতে এটা আপনার জন্য বার্ডেন হয়ে যাবে। সো আমরা প্রতিটি পয়েন্ট, প্রতিটি বিষয়, প্রতিটি ফ্যাক্টকে অনলাইন রিটার্নে আইনানুগ ভাবে উপস্থাপন করব, যেন ভাবে উপস্থাপন করব না। যেমন আমি কতটুকু খরচ দিব, আমি একটি অ্যাসেটের মূল্য কিভাবে দিব, এগুলো কোথা থেকে পাবো? আইনে বলা আছে। আমি সম্পদের বিবরণ কিভাবে দিব, আমার আইনে 167-তে বলা আছে। আমি খরচের বিবরণ কিভাবে দেবো, আইনের 168-তে বলা আছে, আমাদের রুলসে বলা আছে কিভাবে আপনি খরচগুলো মেনশন করবেন। তাহলে এই 7টি মেইন লতে আমাদের ফিরে যেতে হবে। একটা হচ্ছে আয়কর আইন, আয়কর বিধিমালা, অর্থ অধ্যাদেশ 2025, এবং কিছু গুরুত্বপূর্ণ এসআরও। আরেকটি বিষয় মনে রাখি, যেটা আপনাদের বলা উচিত, এই এসআরওতে আমাদের যতগুলো ক্যালকুলেশন আছে, যেমন ইনকাম ট্যাক্সের 6 ধরনের রেট আছে, ট্যাক্স রেট। তার মধ্যে একটা ট্যাক্স রেট হচ্ছে রিডিউস রেট, হ্রাসকৃত হারে কর। এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, হ্রাসকৃত হারে কর আছে। তো এই হ্রাসকৃত হারে করের যে ক্যালকুলেশন, এটা কিন্তু আমাদের ই রিটার্নে দেওয়া নাই। কারণ এগুলোর জন্য আলাদা আলাদা এসআরও হয়, হ্রাসকৃত হারে ক্যালকুলেশন। তো এটার জন্য আমাদের নিজস্ব ক্যালকুলেশন করে ই রিটার্নে উল্লেখ করতে হয়। এই বিষয়গুলো আমাদের উপস্থাপন করতে হবে, এগুলো জানতে হবে, বুঝতে হবে। এটা অনেকেই দেখা যাচ্ছে ইউটিউব দেখে রিটার্ন সাবমিশন করে দিচ্ছে। আমাদেরও কিছু টিউটোরিয়াল ভিডিও থাকে যে সাধারণ পাবলিকের জানানোর জন্য, যে এটা জানানো উচিত বলে আমাদের মনে হয়, টিউটোরিয়াল করি। এখন এত ভুল ইনফরমেশন আমি দেখলাম। আজকে একজন আমাকে একটা ভিডিও পাঠালো যে স্যার দেখেন তো যে ঠিক আছে কিনা। দেখলাম যে একদম সম্পূর্ণ ভুল কথাগুলো তিনি বলছেন, এটা আইনের সাথে একদমই সাংঘর্ষিক। তো এরকম কোনো কাজ করা উচিত না, যেটা আমি নিজে না জেনে, আইনের ব্যাখ্যা না জেনে আমি করেছি। এরকম ভাবে আমাদের এসআরও গুলো দেখতে হয়। কিছু বিচারিক সিদ্ধান্ত আছে ওই বিষয়গুলো, যে আপনার হয়তোবা নাও জানতে পারেন, বাট আপনি একটু দেখে নিতে পারেন যে আমি যে একটা ইনপুট দিচ্ছি এটা কি ঠিক আছে কিনা। আমি তো জমির মূল্য দিচ্ছি, এটা কি দলিল ভ্যালু দিচ্ছি, নাকি বাজার মূল্য দিতে হবে, নাকি কিভাবে আমি প্রেজেন্ট করব, হাউ টু প্রেজেন্ট, আমার তো ফ্যাক্ট ডকুমেন্ট তো সাপোর্ট করে। এই প্রশ্নগুলো, এটা হচ্ছে আমাদের আজকের সেশনের সমাধান হবে। এরপর ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট যা আছে, 40টি রাষ্ট্রের সাথে আমাদের যে কন্ট্রাক্ট রয়েছে, এটার অ্যাপ্লিকেশন ফরেন ট্যাক্স রিলিফ নামে আমাদের ই রিটার্নে আছে। ঠিক আছে। এরপর পরিপত্র নির্দেশিকায় তো অনেকগুলো বিষয় দেওয়া আছে। আর এরপরও যদি আপনি চান যে না এই বিষয়গুলো আমার জন্য জানা কঠিন, সেক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়ের প্রত্যেকটি পয়েন্ট আমার বইতে আমি উল্লেখ করেছি। যেমন চাকরি আয়ের ক্ষেত্রে কোন কোন রুলস অ্যাপ্লিকেবল, কোন কোন এসআরও অ্যাপ্লিকেবল, সব বিষয়গুলো দেখবেন আপনার একসাথে নিয়ে আসা, যাতে করে আপনাদের সহজ হয়, খুঁজতে না হয়। এজন্য আমার ট্যাক্স মাস্টার ব্যক্তি এবং কোম্পানি রিটার্নের যে প্র্যাকটিক্যাল গাইড, এটা যদি সংগ্রহ করতে পারেন, যারা করদাতা আছেন অথবা যারা ট্যাক্স কনসালটেন্ট আছেন, আমার মনে হয় এটা আপনাদের একটু হলেও বেনিফিটেড করবে। একটু না, এটা যদি আপনি সম্পূর্ণটা বুঝতে পারেন, আপনার রিটার্ন নিয়ে সমস্যা থাকবে না। তা আমি পয়েন্ট আউট করছি প্রত্যেকের 2 নম্বর কাজ কি। 1 নম্বর কাজ হলো আমাদের ফ্যাক্ট গুলোকে বোঝা। আমি কি লাইনে আসি, বোঝাতে বোঝাতে পারছি কিনা? 1 নম্বর কাজ কি,
আমাদের ফ্যাক্ট গুলোকে বোঝা। 2 নম্বর কাজ হচ্ছে এই ফ্যাক্ট গুলোকে আইনানুগ ভাবে প্রেজেন্ট করা। তাহলে এই ফ্যাক্ট গুলোর সাথে আমাদের আইনের রিলেশনটা আমি মার্ক করব। আমি স্যালারি স্টেটমেন্ট পেলাম, প্রথমে লিখে দেবে যে গভর্নমেন্ট স্যালারি, কোথায় ইনপুট দিব, এই জিনিসটাকে ফিক্সড আপ করে নিব। তারপরে আমি ডেটাগুলো ইনপুট দিব। এরকম না আমি তথ্য পাচ্ছি ইনপুট দিচ্ছি, এরকম হবে না। আগে আপনার ডকুমেন্ট গুলো, ফ্যাক্ট গুলোকে ভেরিফাই করতে হবে এবং সেখানে নোট করতে হবে। দেন আপনি এগুলোকে ইনপুট দিতে পারবেন। যেমন এখানে একজন কোশ্চেন করে রাখছে যে এমপিওভুক্ত প্রতিষ্ঠান তিনি গভর্নমেন্ট হবেন নাকি নন গভর্নমেন্ট হবে। নন গভর্নমেন্ট হবে। ইনকাম ট্যাক্সের ভাষায় যদি আপনি যেতে চান, হ্যাঁ তারা গভর্নমেন্ট থেকে স্যালারি পায় এটা আমি জানি, এই জন্য তারা গভর্নমেন্ট না। ইনকাম ট্যাক্সে কারা গভর্নমেন্টের বেনিফিট পাবেন, কারা নন গভর্নমেন্টের বেনিফিট পাবেন, এটা SRO ৭/২০২৩ ক্লিয়ার করা আছে। এটা অসংখ্য মানুষ এটা ভুল করছে। এখন যদি আপনি এত কঠিন বিষয় নাও বুঝেন, এছাড়াও নাও বুঝেন, বা আইন আপনি বুঝতে না চান, আপনি আরেকটি কাজ করতে পারেন। আপনি সহজেই এনবিআর এর ওয়েবসাইট একটু ভিজিট করতে পারেন। আমি একটু দেখাই দিই আপনাদের। আপনি চাইলে এনবিআর এর ওয়েবসাইটে একটু যেতে পারেন। এনবিআর এর ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখবেন ই রিটার্ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আছে। এই দেখেন, অনলাইন আয়কর রিটার্ন, এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন থেকে দেখা যাচ্ছে? এই অনলাইন আয়কর রিটার্ন সম্পর্কিত, আমি মনে হয় আবার একটু শেয়ার দিই। এই অনলাইন আয়কর রিটার্ন সম্পর্কিত অনেকগুলো প্রশ্নের অ্যান্সার এনবিএ দিয়েছে। যেমন আমি যে কথা বললাম, আপনার বিশ্বাস না হতে পারে যে স্যার তো এছাড়াও রেফারেন্স দিলেন, আরো ক্লিয়ার হতে চায়, তখন দেখবেন যেমন এই যে এমপিএ ভুক্ত প্রতিষ্ঠান নিয়ে এখানে তাদের উত্তর আছে। এই যে এখানে দেখবেন আপনি, এই যে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন কি সরকারি নাকি বেসরকারি বিবেচিত হবে, তারা কি উত্তর দিছে? আমি না, এনবিআর কি বলছে দেখেন, বেসরকারি হিসেবে বিবেচিত হবে। এখন কয়েকজনে আমি এটা বলার পরেও এনবিআর এর কিছু লোক আবার সরকারি হিসেবে রিটার্ন দেখিয়েছে, ইউটিউবে দেখিয়েছে। কেউ দিছে পেমেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস, কেউ নট আইবাস দিয়েছে। বিতর্ক সৃষ্টি হচ্ছে। তা আমরা প্রত্যেকটি পয়েন্ট একদম অ্যাকুরেটলি শিওর হওয়ার পরে সাবমিট করব। আপনি যদি সরকারি হিসেবে সাবমিশন করেন, বুঝতে পারছেন তার কত টাকা ট্যাক্স বেশি দেওয়া লাগবে এমপিভুক্ত প্রতিষ্ঠানের এই কর্মচারীদের। আপনি নিজেও চিন্তা করেন, কারণ তাদের বেসিক মূল বেতন সব যদি করযোগ্য হয়ে যায়, তারা তো 1/3 অব্যাহতি না পায়, ট্যাক্স অনেক বেড়ে যায়। ঠিক আছে, তো এই বিষয়গুলো বুঝতে হবে। তারা ফ্যাসিলিটি গুলো কম পায়, হাউস রেন্ট বা মেডিকেল এগুলো খুবই কম, ম্যাক্সিমাম বেসিক। বেসিকের উপর যদি ট্যাক্স দিতে হয়, হিউজ টাকা ট্যাক্স হয়ে যায়। এটা আমাদের, তাহলে এখানেও আমরা কিছু অ্যান্সার পেয়ে যাব। যারা এরকম খুব সহজেই ট্যাক্সটাকে বুঝতে চান, আইন জানেন না, অথবা একদম সিম্পলি আপনি কিছু প্রশ্ন যেগুলো, যেমন আপনি এই যে সম্পদের মূল্য, যেমন এই যে আমি যে কথা বললাম যে বিগত বছরের সকল সম্পদ প্রদর্শন করতে হবে, হবে কিনা। এখানে কি বলছে যে হ্যাঁ, বিগত বছরের সকল সম্পদ যেটা হস্তান্তর হয়ে যায়নি সেগুলো বাদ দিয়ে সকল সম্পদ এবছরও প্রদর্শন করতে হবে। প্রিভিয়াস যা ছিল এটাও দিতে হবে, এবছর এটাও দিতে হবে, সকল সম্পদ দিতে হবে। তাহলে এই সকল বিষয় আমাদের কিন্তু এখানে উল্লেখ আছে। যেমন স্বর্ণ অন্যান্য সম্পদের কি বাজার মূল্য প্রদর্শন করতে হবে, এখানে উত্তর কি লিখছে না। যদি প্রিভিয়াস অর্থ বছরের হয়, তাহলে যেভাবে আপনার আগে প্রদর্শন করা আছে রিটার্নে, যেমন আপনি গত বছর রিটার্ন দিয়েছিলেন, গত বছর রিটার্নে স্বর্ণ যেভাবে দেখানো আছে ঠিক এভাবেই দেখাতে হবে। এবছরের যদি কোনো ক্রয় থাকে, পারচেজ থাকে, তাহলে আপনি অবশ্যই অ্যাজ পার ডকুমেন্ট অনুযায়ী ভ্যালুটা প্রদর্শন করবেন। তো এরকম অসংখ্য প্রশ্ন আছে, কমন প্রশ্ন, এগুলো আপনি এই এনবিআর এর ওয়েবসাইটে এই প্রশ্ন উত্তর পর্বে পেয়ে যাবেন। আর আমরা যারা ট্যাক্সে প্র্যাকটিস করব, তাদের অবশ্যই একটি বিষয় খেয়াল রাখা উচিত, যে আমরা মাঝে মাঝে এনবিআর এর ওয়েবসাইটে একটু প্রবেশ করব, কারণ সেখানে আমাদের সকল আইন, সকল রুলস, যেমন এখানে এনবিআর এর ওয়েবসাইটে আপনি দেখবেন, এখানে যদি ট্যাক্স টাইপে আপনি ইনকাম ট্যাক্সে যান, এখানে সকল প্রকার প্রশ্ন উত্তর, অ্যাক্ট, রুলস, ফর্ম, এসআরও সব কিছু এখানে আছে। এই যে প্রশ্ন উত্তরগুলো আমি এখানে আছি, চাইলে আপনি অ্যাক্ট গুলো দেখতে পারেন, ইনকাম ট্যাক্সের যত আইনগুলো আছে।
আপনি বই কিনতে চাচ্ছেন না, এটা হচ্ছে এখন ডিজিটাল লাইব্রেরি, ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে সকল বই সংগ্রহ আছে। আপনি যা ইচ্ছে এখান থেকে নিতে পারবেন, প্রয়োজনে ডাউনলোড করে একটা বিষয় সমাধান হলে এখান থেকে দেখে নিন। এটা ইংলিশ ভার্সনও চলে আসছে আমাদের, অসুবিধা নাই। আয়কর আইনে কিছু সংশোধনও আসছে, যেটা হয়তো বইতে আপনি পাচ্ছেন, এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনারা যাদের প্রবলেম আছে, আমি মনে করি যে তাদের এনবিআর এর ওয়েবসাইটে একটু ভিজিট দেওয়া উচিত। এই ওয়েবসাইটটা খুবই ইফেক্টিভ ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য বা ট্যাক্স পেয়ারের জন্য বটে। তাহলে আপনার দুইটি জিনিস করতে পারেন। এক নম্বর পয়েন্ট হচ্ছে প্র্যাকটিক্যালি একদম বোঝার জন্য ফিল্ড ওয়াইজ আমার বইটা কালেক্ট করতে পারেন। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এনবিআর ওয়েবসাইটে আপনি মাঝে মাঝে ভিজিট করতে পারেন, তাহলে আপনার সেন্স গুলো ক্লিয়ার হবে। তাহলে আমি যেখানে ছিলাম, দুই নম্বর পয়েন্ট ছিল আমাদের এই প্রত্যেকটি পয়েন্ট আইনানুগ ভাবে অ্যাপ্লিকেশন করা। আমাদের ক্লাসের সকল ম্যাটেরিয়ালই প্রোভাইড করা হবে, এবং সকল রেকর্ডেড ক্লাসও প্রোভাইড করা হবে। আমরা একটা লেকচার শেষের দিকে এসে আপনাদের এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলো আনসার করবো ইনশাআল্লাহ। কারণ আমরা চাচ্ছি যে স্বচ্ছতার সহিত আপনি নির্ভুল ভাবে আইনগত ভাবে রিটার্ন সাবমিশন করেন। এই করতে যে আজকে তো আমাদের শেষের ওভারঅল ডিসকাশন, নেক্সট ক্লাস থেকে মূল পর্ব যখন শুরু হবে, আমরা একদম এই রিটার্নের যে প্র্যাকটিক্যালি প্রত্যেকটি পয়েন্ট ইনপুট দিয়ে দেখাবো আইনি ব্যাখ্যা সহ। নট অনলি ইনপুট, ডেটা ইনপুট, এটা আইনি ব্যাখ্যা ফ্যাক্ট দিয়ে দিয়ে আমাদের কেস স্টাডিগুলো রেডি করা আছে, স্যালারি সার্টিফিকেট দিয়ে দিয়ে। বইটার নাম হচ্ছে ট্যাক্স মাস্টার, ব্যক্তি আয়কর ও কোম্পানি আয়করের প্র্যাকটিক্যাল গাইড। আমাদের স্ক্রিনের উপরে আছে, আমি দেখাই দেব। এখন দেখেন আমাদের আরেকটি পয়েন্ট, আইনে আমাদেরকে কি কি প্রশ্ন করতে পারে এই বিষয়গুলো সতর্ক হতে হবে। যেমন আমাদের জীবন এর সম্পদ নিয়ে কি কি প্রশ্ন করতে পারে। আমাদের সম্পদের বিবরণ দিব, আমাদের তিনটি বিবরণ, একটি হচ্ছে ইনকাম, দুই নম্বর হচ্ছে সম্পদ, আর একটা হচ্ছে ব্যয়। এই তিনটি নিয়ে সাধারণত এনবিআর কোশ্চেন করতে পারে আফটার রিটার্ন, রিটার্ন সাবমিশনের পরবর্তী সময়। এই জন্য আপনার রিটার্ন প্রসেসে যেতে পারে, রিটার্ন অডিটে হতে পারে। তা আমি এখানে প্রত্যেকটি পয়েন্ট উল্লেখ করেছি আমার অ্যানালাইসিস অনুযায়ী। দীর্ঘদিন প্র্যাকটিস করার ফলে আমরা যে রেজাল্ট গুলো পেয়েছি, যে আপনি সম্পদ দেখালে সেই সম্পদ নিয়ে এনবিআর কি কি প্রশ্ন করে, কি কি প্রশ্নের আমরা সম্মুখীন হই, এগুলো আমরা প্রিভিয়াস রিটার্নে ফিক্সড আপ করে নিব। এটা হচ্ছে পয়েন্ট অফ ল। ল পয়েন্টের বিষয়গুলো আমরা ডেটা ইনপুটের সময় সঠিকভাবে নির্ধারণ করে ফেলবো। যেমন সম্পদ দিয়ে আপনার প্রথম যে কোশ্চেনেবল ম্যাটারটা আসে, যে প্রদর্শিত পরিসম্পদ এবং পূর্ববর্তী বছরের যে সম্পদ, এটা আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা, দায় সম্পদ সামঞ্জস্যপূর্ণ কিনা, ব্যালেন্সড ওয়েতে যাচ্ছে কিনা। এই রিটার্ন বা রিটার্ন এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে। ঠিক আমাদের এই জীবনযাত্রার ব্যয় সম্পর্কিত কিছু প্রশ্ন হতে পারে আফটার রিটার্ন দাখিলের পরে, সেই প্রশ্নগুলো আমি এখানে ফাইন্ড আউট করেছি। তিনটি প্রশ্ন, একটি হচ্ছে রিটার্নের খরচ সম্পর্কিত, জীবনযাত্রার মান সম্পর্কিত, ব্যয় সম্পর্কিত, তারপর সম্পদ সম্পর্কিত এবং আয় সম্পর্কিত। এই তিনটি প্রশ্নের প্রপার আনসার যদি আপনি জেনে যান, আগে থেকে প্রিপেয়ার থাকেন, রিটার্নের সেভাবে আপনি প্রেজেন্টেশন দেন, তাহলে আশা করা যায় যে আপনার রিটার্নটা আইনগত একটি রিটার্ন হবে, একটি স্বচ্ছ রিটার্ন হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের দুই নম্বর পয়েন্ট কি ছিল একটু মনে আছে কিনা, যে আমাদের এই আইনগুলোকে ফলো করে রিটার্নটা তৈরি করা। তিন নম্বর পয়েন্ট ছিল এনবিআর যে সমস্ত বিষয়ে প্রশ্ন করে বা অডিটে যে সমস্ত বিষয়ে প্রশ্ন উত্থাপিত হতে পারে, সেই বিষয়গুলোকে বাড়তি সতর্ক রাখা। এটি আপনি নোট রাখেন, নাম্বার 3 নম্বর পয়েন্ট, যে কিছু বিষয় আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে সম্পদের ক্ষেত্রে, দুই নম্বর হচ্ছে জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত বিষয়। এই দুটি পয়েন্টে আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, যে আমরা কিভাবে আমাদের সম্পদ এবং ব্যয় এগুলো দেখাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম পয়েন্ট কি ছিল মনে আছে তো সবার? তিনটি পয়েন্ট আমরা গুরুত্ব দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ডকুমেন্ট কালেক্ট করা,
এই ফ্যাক্ট গুলোকে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আইনে যে 7টি বিষয় আছে এটার উপর ডিপেন্ড করে, এটার উপর বেস করে উপস্থাপন করা। 3 নম্বর হচ্ছে বাড়তি সতর্ক থাকা। কয়টা বিষয়? 2টি বিষয়, জীবনযাত্রার ব্যয় সম্পর্কিত এবং সম্পদ সম্পর্কিত। সেখানে কি কি প্রশ্ন হতে পারে আমি আপনাদেরকে গাইডে দিয়ে দিচ্ছি। এই লেকচার শিট পেয়ে যাবেন আপনারা, ডিটেলসে আছে সবকিছু, আমি এখন বলছি না কারণ সময় খুবই সংক্ষিপ্ত। এর মাঝেই একটা ধারণা আপনাদেরকে দিতে হবে। 3টি পয়েন্ট আমরা হয়ে গেল। এই মেজর 3টি পয়েন্ট নেওয়ার পরে চতুর্থ একটি পয়েন্ট হচ্ছে আমাদের ইনকাম সম্পর্কিত, আয় সম্পর্কিত প্রশ্ন। তাহলে এই দেখেন, চতুর্থ যে আমাদের 3টে বিষয় নিয়ে প্রশ্ন করবো, তো এই আয় সম্পর্কিত বিষয় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। ইনকাম ট্যাক্স এর বর্তমান আইন অনুযায়ী বা এই রিটার্নে টোটাল 13 ধরনের ইনকামের কথা বলা আছে। তার 12টি হচ্ছে এই অর্থ বছরের জন্য প্রযোজ্য। ঠিক আছে? চাকরি আয়, ভাড়া আয়, এরকম ভাবে টোটাল এখানে 12টি আয়ের কথা বলা আছে। এই রিটার্নে ঠিক এই আয়গুলো দেখতে পাবেন। যেমন চাকরি আয় আছে, তাহলে চাকরি আয়ের জন্য আমাদের কি কি প্রয়োজন, কিভাবে আমরা উল্লেখ করব, এই পয়েন্টগুলো আমাদেরকে জানতে হবে। রেন্ট আয় হলে রেন্ট আয় কোনগুলো? এটা কি শুধু বাড়ি ভাড়া হবে নাকি অন্যান্য প্রপার্টিও রেন্ট দেওয়া যাবে? সেখানে আমরা কিভাবে খরচগুলো অ্যালাউ করব, সে বিষয়গুলো আমাদের এখানে আসবে। এবার কৃষি আয়, দেখা যাচ্ছে একজনের কৃষি সম্পত্তি আছে, তাহলে তার আয় দিতে হবে কিনা। যদি আয় না দেয়, সেক্ষেত্রে আইন কোন ধরনের ব্যবস্থা নিতে পারে, এই সমস্ত বিষয়। তারপর ব্যবসা বা প্রফেশন থেকে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ থেকে আয়, যে আয়গুলোর নাম আপনারা জানেন, অন্য উৎস থেকে আয়। এই 7টি ছিল আমাদের সেকশন 30 অনুযায়ী মেইন সোর্স। এর পাশাপাশি একজন ব্যক্তি ফার্মের আয়ের অংশ পেতে পারেন, ব্যক্তি সংঘের আয়ের অংশ পেতে পারেন, অ্যাজ এ পার্টনার অফ পার্টনারশিপ ফার্ম, যে কয়েকজনে মিলে একটা বিজনেস প্রতিষ্ঠান করেছেন পার্টনারশিপ ডিডের মাধ্যমে, সেখান থেকে অ্যাজ এ পার্টনার হিসেবে আয় পেতে পারেন। সেই আয়ের ট্রিটমেন্ট কিভাবে হবে এটা আমাদের বুঝতে হবে। তার ট্রিটমেন্টটা আমাদের সেকশন 80-তে বলা আছে। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবার ব্যক্তি সঙ্গ আয় ঠিক একইভাবে আমাদের ট্রিটমেন্ট হয়। এবার স্বামী স্ত্রী বা নাবালক সন্তানের যদি কোনো আয় থাকে, এটা আমাদের জানে কিভাবে দেখাবে। যিনি স্পাউস আছেন তিনি কিভাবে এটা দেখাবেন, প্রদর্শন করবে, এই বিষয়টা থাকবে। বিদেশ থেকে আয় আসলে এটা কি কর অব্যাহতি হবে নাকি করযোগ্য হবে, কোন আয়টা কর এক্সামশন পাবেন, কোন আয় এক্সামশন পাবেন না, কোন আয়টা কিভাবে দেখাবেন, কখন ফরেন রেমিটেন্স করা হয়। এর জন্য 4টি কন্ডিশন আইনে বলা আছে। এটা আপনারা জানেন কিনা, যে একটি ইনকাম বাহির দেশ থেকে আসলেই এটা কিন্তু ফরেন রেমিটেন্স হয় না। এটা হওয়ার জন্য 4টি কন্ডিশন আইনে বলা আছে। সেই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হতে হবে। এরপর এক্সামশন আয়, যেটা আমাদের ষষ্ঠ তফসিলে 36টা লিস্ট আছে। এই টোটালি 12 ধরনের আয়কে আমরা এই রিটার্নে উপস্থাপন করব সঠিকভাবে। এর পাশাপাশি এই বছরের আয় হয় নাই কিন্তু বিগত বছরের কোনো আয় আমি গোপন করেছিলাম, এটাও এবছরে দেখানোর সুযোগ আছে অ্যাজ এ ইনকাম হিসাবে। এখন কিন্তু পেনটা বি বা আপনার 19 ধারায় যে সুযোগগুলো আগে ছিল 1984 আইনে, সেগুলো কোনোটাই এখন নাই। এখন অপ্রদর্শিত সম্পদ প্রদর্শনের সুযোগ একটি রাখা হয়েছে, যে আছে ডিসক্লোজার অফ ইনকাম। আগে ইনকামকে আপনি ডিসক্লোজ করে যে আমি ইনকাম আইড করেছিলাম, এই ইনকামটা এই জায়গা দিয়েছিলাম, এভাবে করে একটি সুযোগ আইনে রাখা হচ্ছে। তাহলে দেখেন 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে এই যে 12 বা 13 প্রকারের ইনকাম, এই ইনকাম সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা। এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার থাকি, দেন আমরা ই রিটার্নে চলে যেতে পারি, ই রিটার্নে আমরা ইনপুট দেওয়া শুরু করতে পারি। ই রিটার্নটি আমরা কিভাবে করব? ই রিটার্নের প্রথমে যদি আপনি যান, ই রিটার্নে মোট 7টি বিষয় থাকে, 7টি স্টেপ আছে রিটার্ন তো পূরণ করতে গেলে। 1 নম্বর স্টেপ হচ্ছে আপনার প্রথমে অ্যাসেসমেন্ট সম্পর্কিত কিছু ইনফরমেশন আপনাকে কাছে চাওয়া হবে। একদম এটাকে বলে ইন্ট্রো ইনফরমেশন। মানে আপনি যখন ই রিটার্নে প্রবেশ করবেন, আপনার কিছু বেসিক তথ্য চাওয়া হবে। যেমন আপনি
কোন বছরে রিটার্ন দিবেন, কোন ধারায় দিবেন, এই সকল তথ্যগুলো। ঠিক আছে, এই যে যেমন অ্যাসেসমেন্ট রিটার্ন স্কিম কি, অ্যাসেসমেন্ট ইয়ার কত, ইনকামের এই সমস্ত ইনফরমেশন, আপনার কোন কোন সোর্স থেকে ইনকাম আছে, এই সমস্ত বিষয়গুলো এখানে আছে। এরপর কোন সিটি কর্পোরেশন আপনি বসবাস করছেন বা ইনকাম সোর্স কোন জায়গা থেকে আসছে, সেই সকল বিষয়, নানা বিষয়ে কিছু কোশ্চেন করা হবে, যেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট সম্পর্কিত আপনার কিছু বেসিক প্রশ্ন। এটার সম্মুখীন আপনাকে রিটার্ন দেওয়ার শুরুতে হতে হবে। তাহলে ফার্স্ট স্টেপে আমরা 1 নম্বর স্টেপ বলি অ্যাসেসমেন্ট সম্পর্কিত তথ্য রিটার্নে যে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে আমাদের ইনকাম সম্পর্কিত ডিটেলস, যেখানে আমরা এই যে 12 বা 13 ধরনের ইনকামের কথা বললাম, সেই ইনকাম সম্পর্কিত ডিটেলস আমাদের দিতে হবে। আপনার করদাতার যে যে হেডসে ইনকাম আছে, সেখানে ডিটেলস বিবরণ আপনাকে উল্লেখ করতে হবে। ইনকাম দেওয়ার পরে আপনাকে 3 নম্বর স্টেপে দিতে হবে আপনার বিনিয়োগ সম্পর্কিত তথ্য, রেয়াতের তথ্য। অর্থাৎ এই অর্থ বছরের মধ্যে আপনি যে বিনিয়োগগুলো করেছিলেন, যে খাতগুলোতে বিনিয়োগ করলে ট্যাক্স থেকে ছাড় পাওয়া যায়, এটা ট্যাক্সেবল ইনকামের 20% পর্যন্ত করার সুযোগ আছে। তো এই খাতগুলোর ডেসক্রিপশন আপনাকে অবশ্যই দিতে হবে, এবং সেখানে একটি অ্যালায়েবল লিমিট আছে, এটাও ওখানে অটো ক্যালকুলেশন হবে। আপনার ইনকাম রিবেট এটা দেওয়ার পরে আপনার মূলত কাজ করতে হবে ট্যাক্স পেমেন্ট নিয়ে। এটা হচ্ছে চতুর্থ স্টেপ, যদি এখানে 6 নম্বর, কিন্তু কাজ করতে হবে আপনার চতুর্থে, এটা ফোর্থ স্টেপ। কারণ আপনার যখন ইনকাম হয়ে যাবে, ট্যাক্স রিবেট হয়ে যাবে, তখন আপনি ট্যাক্সের কাজগুলো করে ফেলবেন, যে আপনার ট্যাক্স কত আসছে, সেখানে কত টাকা আপনি ট্যাক্স রিবেট পাবেন অর্থাৎ ছাড় পাবেন, এবং কত টাকা আপনার উৎসে কর্তন রয়েছে বা অ্যাডভান্স পেমেন্ট রয়েছে, সেই বিষয়গুলো আপনি পেয়ে যাচ্ছেন। কারণ এই যে উৎসে কর যেটা আছে, এটা কিন্তু আপনার খরচের উল্লেখ করতে হবে ট্যাক্স এক্সপেন্স হিসাবে। তার মানে আপনি যদি প্রথমে আগে এক্সপেন্ডিচার দিয়ে দেন অথবা অ্যাসেট দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার মিলবে না, কন্টিনিউশন ব্রেক হবে। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে অ্যাসেসমেন্ট সম্পর্কিত তথ্য আমরা রিটার্ন উপস্থাপন করব, ইনপুট দেব ডেটাগুলো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইনকাম সম্পর্কিত ডেটাগুলো ইনপুট দেব। 3 নম্বর হচ্ছে রিবেট সম্পর্কিত ডেটাগুলো ইনপুট দেওয়া। 4 নম্বর স্টেপ হচ্ছে ট্যাক্স এবং ট্যাক্স পেমেন্ট, টিডিএস ক্লেম করা। এই প্রত্যেকটি পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তাহলে ফোর্থ পয়েন্টে এসে আমরা ট্যাক্স ক্লেম করে ফেললাম, সেখানে একটা উৎসে কর্তন আমাদের খরচ হিসাবে, অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি। এইটার পরে আমরা পঞ্চমে এসে আমাদের সকল এক্সপেন্ডিচারের তথ্য দিব। তাহলে এই এক্সপেন্ডিচারের মধ্যে একটি ইনফরমেশন আমরা এই ট্যাক্স পেমেন্টে পাচ্ছি, এটা হচ্ছে এই বছরে কত টাকা আমাদের টিডিএস দেওয়া হয়েছে, উৎসে কর্তন ছিল, এই ইনফরমেশন। দেন ফাইনালি আমরা আমাদের অ্যাসেট এবং লাইবিলিটির তথ্য দিব। এটা হচ্ছে ষষ্ঠ স্টেপে আমরা কাজ করব। আমাদের সকল প্রকার সম্পদের বিবরণ দেওয়া তথ্য আছে, একদমই বিজনেস অ্যাসেট থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত ব্যবহার্য পণ্য পর্যন্ত যা কিছু আছে, সকল কিছু আমাদের রিটার্নের দিতে হবে। এটা বাধ্যতামূলক, কোনো কিছু হাইড করার অপশন নাই, কোনো কিছু গোপন করার অপশন নাই। যদি গোপন করে থাকেন, এটা পরবর্তীতে আপনার লাইবিলিটি বহন করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। এখন দেখেন না, তথ্য সারা পৃথিবীতে আছে যে আমাদের তো তথ্য গোপন করলে 5 বছরের জেল আছে। যে তথ্য পাওয়া গেল পরবর্তীতে আপনি গোপন করেছেন, ফাঁকি দিয়েছেন, দেখেন ট্যাক্স কম দিয়েছেন, এটার জন্য আপনার জেল নাই, সব জায়গায় পেনাল্টি, জরিমানা। হ্যাঁ, বাহিরের রাষ্ট্রে কিন্তু ট্যাক্স না দেওয়ার কারণে জেল আছে। বাংলাদেশের আইনে, ট্যাক্স আইনে ট্যাক্স না দেওয়ার কারণে জেল নেই, জরিমানা হবে। কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়া, তথ্য গোপন করা, সেক্ষেত্রে কিন্তু এই আইনে 5 বছরের জেলের কথা বলা আছে। ঠিক আছে, এবং এটা শুধু না, বাইরের রাষ্ট্রে যিনি ট্যাক্স লয়ার, তারও জেলের বিধান আছে। ট্যাক্স ফাঁকি দিলে করদাতা শুধু জেল হয় না, যিনি ট্যাক্স লয়ার তারও জেল হয়। এরকম কিছু কান্ট্রি আমরা দেখেছি আছে। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই সতর্ক হতে হয়।
এই অ্যাসেট লাইবিলিটি সবকিছু সঠিকভাবে ইনপুট দেওয়ার পরে আমরা ফাইনালি এসে রিটার্নটাকে রিভিউ করব। রিভিউতে এসে দেখব যে আমাদের কোনো জায়গায় কোথাও গ্যাপ আছে কিনা, কোথাও মিসিং আছে কিনা, সেই বিষয়গুলো দেখার পরে আমরা সাবমিট করি। তাহলে এই যে 7টি স্টেপ, যে ধারাবাহিকভাবে আমাদের ইনপুট দিতে হবে, প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। যা আলোচনা করলাম, এই রিটার্নে যাওয়ার পরে ঠিক আমি যে কথাগুলো বললাম, আপনাদের প্রথমে এভাবে একটি ইন্ট্রো আসবে। ইন্ট্রো আসার পরে আমাদের মূল কাজটি শুরু হবে এখানে রেগুলার ই রিটার্ন দিয়ে। এখন রেগুলার ই রিটার্ন বলতে কি বোঝায় দেখেন, ই রিটার্নে কিন্তু আপনি 2025-26 কর বর্ষের রিটার্নও দিতে পারবেন, আবার 2024-25-এরও দিতে পারবেন। বাট পার্থক্য হচ্ছে যখন আপনি ই রিটার্নে দেখেন এখানে 2024-25-এর রিটার্ন আপনি সাবমিট করতে পারবেন, তাহলে 2 বছরের রিটার্ন ই রিটার্নে দেওয়ার সুযোগ আইনগতভাবে আছে। এই 24-25-এর রিটার্ন যখন আপনি দিতে চাইবেন, সুযোগ আছে, বাট এই রিটার্নটি আপনার জন্য হয়ে যাবে নর্মাল বা সাধারণ রিটার্ন, জেনারেল রিটার্ন। এখন আপনার আবার প্রশ্ন আসতে পারে যে জেনারেল রিটার্ন বা সাধারণ রিটার্ন এবং আমাদের এই সেলফ রিটার্ন 180 ধারা রিটার্নের মধ্যে পার্থক্য কি, বেসিক ডিফারেন্স কি? এটা হিউজ ডিফারেন্স। দেখেন, এই রেগুলার ই রিটার্ন যখন আপনি প্রবেশ করবেন, আমি প্রথমে বলছিলাম যে অ্যাসেসমেন্ট সম্পর্কিত কিছু বেসিক তথ্য চাইবে, তাই না? 7 ধরনের তথ্য আমাদের দিতে হবে, তার মধ্যে অ্যাসেসমেন্ট সম্পর্কিত তথ্য। অ্যাসেসমেন্টের প্রথম তথ্যটি চাওয়া হয় যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, আপনি কোন ধারা রিটার্ন দিবেন সেই রিটার্ন স্কিমটা চাওয়া হয় 1 নম্বর পয়েন্টে। এখানে আমরা বলছি সেলফ, যেহেতু আমি টাইমলি রিটার্ন সাবমিশন করছি, এখন আমাদের মনে রাখতে হবে কখন রিটার্নটি সেলফ হয়, কখন রিটার্নটি সাধারণ হয়। বিভিন্ন কারণে আপনি অনলাইন রিটার্ন এখন দিলেও সাধারণ রিটার্ন হতে পারে। যেমন আপনার রিটার্নটিতে যদি 212 ধারায় কোনো নোটিশ থাকে, সেই রিটার্নটি যদি আপনি এখানে জমা দিয়ে ফেলেন, এটাকে সাধারণ রিটার্ন হিসেবে কনসিডার করা হবে। আবারও বলি, যদি রিটার্নটিতে 212 ধারায় নোটিশ ইস্যু হয়ে থাকে, যদি আপনি এখানে সেলফ রিটার্নটি সাবমিশন করে দিয়ে থাকেন, তারপরেও এই রিটার্নটি আপনাকে সাধারণ রিটার্ন হিসাবে এনবিআর কনসিডার করবে। এখন দেখেন নোটিশ আসে, এক- অনেকের নোটিশ আসতেছে রিটার্ন দেওয়ার জন্য, 280 ধারায় নোটিশ আসছে, তারপরে 212 ধারায় নোটিশ আসছে, 172-এর নোটিশ আসছে। এই বিষয়গুলো আমাদের আগে বোঝা উচিত। আমরা তো অনেক সময় এই বিষয়গুলো বুঝতে পারি না, যে কারণে আমাদের প্রবলেম গুলো অ্যারাইজ হচ্ছে। তাহলে আমরা এখানে সেলফ রিটার্নটা আমরা দেখাই আজকে, তারপর অ্যাসেসমেন্ট ইয়ারটি থাকবে, এটা কমন প্রশ্ন। ইনকাম ইয়ার, ইনকামের বিষয়টি হচ্ছে আমাদের ইনকাম ইয়ার অবশ্যই 30 জুন 2025 এটা শেষ হবে, ঠিক আছে? আর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে আমরা, যেহেতু রেসিডেন্সদের ফাইল করলে রেসিডেন্স, নন রেসিডেন্সদের ফাইল করলে তখন আমরা নন রেসিডেন্সি টিক মার্ক করতে হবে, এবং সেখানে তার কান্ট্রির নামটা উল্লেখ করতে হবে, তিনি কোন দেশের রেসিডেন্স আছে তার। এই রেসিডেন্স বলতে অনেকে ভুল বোঝেন যে একজন প্রবাসী যিনি দীর্ঘদিন প্রবাসে আছেন তিনি কি রেসিডেন্স হবেন নাকি নন রেসিডেন্স হবেন। অনেকে নন রেসিডেন্স হিসেবে ট্যাক্স দিয়ে দিচ্ছে, না, তিনি রেসিডেন্স হবেন। যিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, তিনি সব সময় রেসিডেন্স হিসেবে থাকবেন। তাহলে এই যে তথ্যগুলো, এইগুলো আমাদের অ্যাজ পার ল অনুযায়ী দিতে হবে। এর হচ্ছে ট্যাক্স এক্সামটেড ইনকাম, যে অব্যাহতি আয় আছে কিনা, যদি থাকে তখন আমাদের ইয়েস দিতে হবে, তখন আমরা অব্যাহতি আয়গুলোকে দিতে পারবো অনলাইন রিটার্নে, অব্যাহতি আয়ের তথ্য আমরা দেওয়ার সুযোগ দিতে পারবো। তাহলে এরকম বিভিন্ন টোটালি এখানে একটি ইনকাম, এখানে মেইন 7টি হেডস, এরপরে আরো 4টি হেড, আর এরপরে আরেকটি হেডস আছে দেখেন, ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম। যে যে কথা আমি বললাম, প্রিভিয়াস কোন অর্থ বছরের আয় যেটা দেখানো হয় নাই, সে ইনকাম যদি দেখাতে চান তারপরে আপনি এখানে উল্লেখ করতে পারবেন, সেই সুযোগ আপনার থাকবে। তাহলে এই টোটাল 13 ক্যাটাগরিজ ইনকাম নিয়ে আমাদের কাজ করতে হবে। এরপরে আরো কিছু বেসিক ইনফরমেশন আপনার দিতে হয়। এটা হচ্ছে দেখেন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। এটা অনেকে ভুল তথ্য দিয়ে থাকে।
অনেকে মনে করেন তিনি যেখানে বসবাস করেছেন সেই অনুযায়ী মিনিমাম ট্যাক্স হয়। এই কথাটি পরিপূর্ণ সত্য নয়। তার ইনকাম সোর্স যেখানে, এটাও কিন্তু এনবিআর ওয়েবসাইটে ব্যাখ্যা দেওয়া আছে, দেখেন আমার কথার সাথে ব্যাখ্যা মিলে যাবে। কারণ আমরা এই বিষয়গুলি স্টাডি করে গবেষণা করে একদমই একটা জিস্ট জিনিস বের করেছি, যেটা আমাদের কথাগুলো যাতে আইনের মতো হয়, সাংঘর্ষিক না হয়। যেহেতু আমাদের কথা অনেকেই ফলো করে এটা সাবমিশন করবেন, জন্য এক্সাক্ট কথাগুলো আমরা বলার চেষ্টা করি। এখানে লোকেশন অফ মেইন সোর্সেস অফ ইনকাম এর অর্থ হচ্ছে একজন করদাতার আয়ের উৎস কোনটি, তার আয়ের উৎসের জায়গাটা কোনটি। যদি সে ঢাকায় চাকরি করে, আয়ের উৎস ঢাকায়। যদি তার ব্যবসা থাকে, প্রোপাইটারশিপ, যদি হেড অফিস ঢাকায় হয়, তাহলে উৎস হচ্ছে ঢাকা। এখন তার টিন খোলা আছে নারায়ণগঞ্জ, তার ইনকামের উৎস ঢাকায়, মিনিমাম ট্যাক্স ঢাকার অনুযায়ী দিতে হবে। যেখানে আপনি রিটার্ন সাবমিশন করবেন সে অনুযায়ী মিনিমাম ট্যাক্স হবে না। মিনিমাম ট্যাক্স ধার্য করা হবে আপনার আয়ের উৎস কোন স্থান থেকে সংগঠিত হচ্ছে তার উপর ডিপেন্ড করে। ওকে, ঠিক এরকম আরো কিছু। এরপর আপনার ইনভেস্টমেন্ট আছে কিনা, ট্যাক্স রিবেট, এখানে আমাদের ইয়েস দিলে রিবেটের তথ্যগুলো দিতে পারো। আর এখানে কিছু কমন কোশ্চেন করা হয় যে IT10B অর্থাৎ সম্পদের রিকোয়ারমেন্টস গুলো কি কি, আপনাকে ডিটেলসে কখন বিবরণ দিতে হবে, যে আপনার গ্রস ওয়েলথ 50 লাখের উপর আছে কিনা, ওন মোটর কার আছে কিনা, আপনার বাংলাদেশের বাহিরে অফশোর কোনো প্রপার্টি আছে কিনা, বাংলাদেশের বাহিরে কোনো প্রপার্টি আছে কিনা, আপনি কোম্পানির ডিরেক্টর এন্ড শেয়ার হোল্ডার কিনা, এবং আপনার কোনো হাউস প্রপার্টি আছে কিনা, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হয়। উল্লেখ করার পরে আমরা মেইন যে কাজগুলো, যেমন 1 নম্বরে আমরা বলেছিলাম যে 60 পয়েন্ট, 1 নম্বরে আমরা অ্যাসেসমেন্টের তথ্যগুলো দিয়ে আসছি, এই সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে। এখন আমাদের এই যে যে 11 প্রকার টোটাল ইনকাম, আর একটা হচ্ছে ট্যাক্স এক্সামটেড, তাহলে হলো 12, আর একটা হচ্ছে ভলান্টারি ডিসক্লোজার ইনকাম, তাহলে হলো টোটাল 13 ক্যাটাগরিজ ইনকামের ইনফরমেশন আমরা এখানে উল্লেখ করতে পারবো। বাট এই প্রতিটি ইনফরমেশন আমাদের দিতে হবে আইনানুগ পদ্ধতি ফলো করে, আইন অনুযায়ী। আমাদের নিজস্ব ইচ্ছা মতো দিলে এটা হবে না, আইন অনুযায়ী আমাদেরকে দিতে হবে। এরপরে আমাদের রেয়াতের তথ্যগুলো থাকবে, রিবেটের তথ্যগুলো থাকবে, এক্সপেন্ডিচারের তথ্য থাকবে। যে কথা বললাম, আমরা এই ইনকাম রিবেট দেওয়ার পরে আমরা ট্যাক্স পেমেন্টে চলে যাব। দেখেন স্টেপ গুলো দেখেন, প্রথমে ইনকামের তথ্য দিলাম, দেওয়ার পরে রিবেটের তথ্য দিলাম যে আমাদের কোথায় কোথায় বিনিয়োগ আছে। এটা শেষ হওয়ার পরে আমরা ট্যাক্স পেমেন্ট এই জায়গাটিতে চলে যাব। কারণ এখানে আমাদের এই ট্যাক্স পেমেন্টের জায়গায় আমরা ট্যাক্স ক্লেম করার একটা অপশন আছে, আপডেট ট্যাক্স পেমেন্ট, সেখানে আমরা ক্লেম করতে পারবো। কারণ এই যে যে সোর্স ট্যাক্স গুলো আমাদের এখানে ইনপুট দিব, এই সোর্স ট্যাক্স গুলো আমাদের এক্সপেন্ডিচারে আবার কাজে লাগবে। কারণ এক্সপেন্ডিচারের ক্ষেত্রে আমাদের কত টাকা উৎসে কর্তিত হয়েছে সে বিষয়গুলো উল্লেখ করতে হয়। সো আমাদের এই ইনফরমেশনটা আগে পূরণ করতে হবে। ট্যাক্স পেমেন্ট, ট্যাক্স পেমেন্ট যাওয়ার পরে আমরা এক্সপেন্ডিচারের তথ্য দিব, দেন আমাদের অ্যাসেটের তথ্য দিব, যে অ্যাসেট গুলো সম্পূর্ণভাবে আমি উল্লেখ করব। এরপরে আমি রিটার্ন ভিউ দেখব। আহ যারা বিগত দিনে অনলাইনে রিটার্ন সাবমিশন করেছেন তারা ইম্পোর্ট এন্ড অটো ফিল দিলে গত বছর আপনি যে সকল সম্পদগুলো দিয়েছিলেন সেগুলো অটোমেশনে চলে আসবে। সেগুলোকে ভেরিফাই করে যে চেঞ্জেস গুলো দরকার সেই চেঞ্জেস গুলো করলেই হয়ে যাবে। আর যদি অ্যাডিশন দরকার হয় সেই অ্যাডিশন গুলো করলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে ইনকাম আমাদের আইন অনুযায়ী দিতে হবে, রিবেট আমাদের ষষ্ঠ তফসিল অনুযায়ী দিতে হবে। ইনকামের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ইনকামের ক্ষেত্রে আমাদের আইনে নির্ধারিত সেকশন আছে, এটাকে ফলো করতে হবে। কিছু রুলস আছে, কিছু SRO আছে, সেগুলোকে ফলো করতে হবে। ঠিক আছে, যেমন আপনি এখানে স্যালারি ইনকাম দিবেন, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটা আবার আমাদের 4টি ক্যাটাগরি আছে। যেমন এই যে গভর্নমেন্ট, আপনার এই গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, অথবা রিডিউস রেট, এটা সিলেক্ট করবে কে? সিলেক্ট করবে আইন। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে ডকুমেন্ট গুলো কালেক্ট করা, স্যালারি স্টেটমেন্ট কালেক্ট করলেন, এরপর এটা ল দেখলেন যেটা কোন আইনে এটা হবে।
তারপরে আপনি প্রিপারেশন নেওয়ার পরে দেন আপনি ইনপুট দেন। আগে আপনাকে ইনপুট দেওয়ার দরকার নেই তো। আগে আপনি আপনার কেসগুলোকে ফ্যাক্টগুলোকে ফিক্সড আপ করে নেন, তাহলে আপনার জন্য এটা সহজ হবে। আবার এখানে এক্সামশন স্যালারিও আছে। যদি আপনি এক্সামটেড ইনকামে যান, সেখানেও আপনি স্যালারি দেখতে পাবেন। তাহলে দেখেন, একই স্যালারির মধ্যে আমাদের কতগুলো আইনের অ্যাপ্লিকেশন আছে। 8 ধরনের স্যালারি আছে, যেটা এক্সামশন, আইন যেটা অব্যাহতি দিয়েছে। যেমন একজন পেনশনার তিনি স্যালারি পান, স্যালারিটি এক্সামশন। এছাড়াও আদার এক্সামশনে গেলে আপনি এখানে অনেক প্রকার স্যালারি পেয়ে যাবেন। এক্সামটেড স্যালারি দেখছেন, এক্সামটেড স্যালারি, পেমেন্ট ফ্রম আরপিএফ, পেমেন্ট ফ্রম জিপিএফ, ভলান্টারি রিটায়ারমেন্ট বেনিফিট, এগুলো সবগুলো স্যালারির সাথে সম্পৃক্ত। তাহলে এরকম অনেক স্যালারি আছে যেগুলো আপনি ইনকাম ফ্রম স্যালারির মধ্যে ইনপুট দিতে পারছেন না। ওই যে আপনি আইনে ফিক্সড আপ করে নিচ্ছেন, সেকেন্ড যে কথা বললাম। যেমন আপনি একটা রিটায়ারমেন্ট করেছে, সে বেনিফিট গুলো পেয়েছে, কোথায় আপনি ইনপুট দিবেন? এটা আগে সিলেক্ট করে ফেলবেন। যদি আপনি এভাবে চিন্তা করেন, আপনার রিটার্নটি আইনগত রিটার্ন হবে, এছাড়া সম্ভব না। আমি বিভিন্নভাবে চিন্তা করে গবেষণা করে আপনাদেরকে এই জিনিসগুলো, এই কথাগুলো আজকে বলছি। তাহলে এখানে কোন কোন সেকশন অ্যাপ্লাইড হবে এটা বুঝতে হবে, কোন কোন এসআর অ্যাপ্লাইড হবে। যদি আপনি শুধু স্যালারিটা বুঝতে চান, তাহলে আপনি 32 পড়বেন, 33 পড়বেন, 34 পড়বেন। তাহলে এই তিনটি সেকশন আপনার খুবই ইম্পর্টেন্ট, একটু মার্ক করে রাখতে পারেন, আমার বইতে দেওয়া আছে। এসআরও 7 দেখবেন, 2011 সালে দুটি এসআরও আছে, এটাকে রিডিউস রেটে ট্যাক্স বলা হয়, সেই দুটি এসআরও দেখবেন। এবং ষষ্ঠ তফসিলে 8 ধরনের এক্সামশন স্যালারি থেকে দেওয়া আছে, সেগুলোকে খুঁজে খুঁজে বের করবেন। তাহলে আপনার স্টাডি হয়ে গেল, আইন হয়ে গেল, ডকুমেন্ট প্লাস ল, এই দুটোকে সমন্বয় করে ফেলতে পারলেন, দেন আপনি ইনপুট দিতে পারবেন। ক্লিয়ার? আপনার রিবেটের জন্য সেকশন একটাই, অপশন একটাই। রিবেটের ক্ষেত্রে আমরা এখানে যাব, আমি প্রশ্নগুলো নিচ্ছি আপনাদের, শেষের দিকে আমি অ্যান্সার দিব, আর মনে হয় 5 মিনিট আলোচনা করবো, এরপর আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব। আমাদের আজকে হচ্ছে জাস্ট একটা ওপেন ডিসকাশন করে দেখানো যে আমাদের কি কি বিষয়গুলো আছে। তাহলে এভাবে করে প্রত্যেকটি ইনকামের বিষয় আমাদের আইন, তারপরে অ্যাপ্লিকেশন, এগুলোকে বুঝে নিতে হবে। এক্সপেন্ডিচার গুলোকে আমাদের সঠিকভাবে দিতে হবে। যেমন কিছু এক্সপেন্ডিচার আছে যেগুলো অলরেডি আমরা ডিসক্লোজ করেছি। যেমন আমরা ট্যাক্স কত, আমার উৎসে কর্তন কত, কত বছরের ট্যাক্স কত, এটা দেওয়া আছে। তারপর এই যে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, আমার লোনের কত টাকা ইন্টারেস্ট পেইড করেছে, এটা ডকুমেন্টারি, আমার লোনের স্টেটমেন্ট আছে, এগুলো বুঝতে হবে। যেমন আমি এটা স্টেটমেন্ট আপনাদেরকে দেখাই। আমরা এখানে যখন রিটার্ন গুলো প্র্যাকটিস করাবো, এভাবে একদমই অ্যাকচুয়াল যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাবো। তাহলে এই ডকুমেন্ট গুলো আপনাকে ফার্স্ট ওয়ান বুঝতে হবে। এখানে আমি যেমন এই যে একটা স্যালারি সার্টিফিকেট, আমাদের এই স্যালারি সার্টিফিকেটকে বোঝা যে এটা কি গভর্নমেন্ট হবে নাকি নন গভর্নমেন্ট হবে, সেটা কি কি বেনিফিট গুলো পাবে, সেগুলোকে কনসিডার করা। এই স্যালারির সাথে সাথে তার পিএফটাকে বোঝা, তার প্রভিডেন্ট ফান্ডটাকে বোঝা, এই যে ফান্ড, এটাকে বোঝা। ঠিক আছে? তাহলে এখন দেখেন, এইগুলো বোঝার পরে আপনার এই স্যালারি থেকেই কিন্তু আপনি তার কোন কোন জায়গায় রিবেট পাবে সে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। স্যালারিতে কোন ইনভেস্টমেন্ট আছে, তার স্যালারিতে কি কি কর্তন আছে, ডিডাকশন আছে, সেখান থেকে তার রিবেটের তথ্য পেয়ে যাবেন। পিএফ ফান্ডে ইনভেস্টমেন্ট আছে, এটার তথ্য পেয়ে যাবেন। এরপর সঞ্চয়পত্র, এইভাবে ডকুমেন্ট গুলো বোঝা। আমি যেটা বলছিলাম যে লোনটা, যে একটা লোনের ডকুমেন্ট আছে, বিভিন্ন ব্যাংক বিভিন্ন ভাবে লোন দিয়ে থাকে। যেমন ইসলামী ব্যাংকিং সিস্টেম একটু ভিন্ন, অন্য ব্যাংকের সিস্টেম একটু ভিন্ন। তাহলে এই ডকুমেন্ট গুলো আপনাকে প্রপারলি বুঝতে হবে, তা না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। যেমন এই যে একটা লোন স্টেটমেন্ট, তাহলে এই লোন স্টেটমেন্টে আপনার বোঝা যে এখন কত টাকা লোনের লাইবিলিটিস আছে, ব্যালেন্স আছে। এবং প্রত্যেকটি স্টেটমেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে ডেট ঠিক আছে কিনা, যে কোন ডেট থেকে আপনি কোন ডেট পর্যন্ত স্টেটমেন্ট নিচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন, এখানে জুলাই থেকে শুরু হয়েছে, আবার এটা 30-25 জুন 2025 পর্যন্ত আছে। তার মানে এই
জুলাই টু জুন এটা আছে। তাহলে এই বিষয়গুলোকে আপনাকে কনসিডার করতে হবে প্রত্যেকটি ডকুমেন্টের ক্ষেত্রে। এই এই বিষয়গুলো আপনাকে ভালো করে ভেরিফাই করতে হবে। ডকুমেন্ট গুলো আমরা বোঝাবো, ডকুমেন্ট দিয়ে দিয়ে যেমন একটা দলিল, একটা দলিলের ইনফরমেশন কিভাবে আপনি দিবেন, এই দলিলের কিছু খরচ আছে না, খরচটা দিতে হবে কিনা। আর আমাদের কি ইনকাম ট্যাক্স দলিল মূল্যই লিখতে হবে, নাকি এখান থেকে বেশি কম লেখার সুযোগ আছে? যদি দলিল মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয়, সেক্ষেত্রে করদাতা কিভাবে প্রেজেন্ট করবে, কিভাবে উপস্থাপন করবে, আইন কি বলে, সেখানে আমাদের আইনের সপ্তম তফসিলে এই দলিলের যদি অতিরিক্ত পেমেন্ট গ্রহণ করা হয় তার ব্যাখ্যাগুলো দেওয়া আছে। তাহলে এই বিষয়গুলো সবগুলোই আইন আছে, আইন ছাড়া কোনো তথ্য ইন্টারনেট দেওয়ার সুযোগই নাই। তাহলে এই প্রত্যেকটি তথ্য আমরা ওইভাবে করে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের এই রিটার্নে এভাবে করে প্রত্যেকটা খরচ, চলনের ইন্টারেস্ট এভাবে দিতে হবে। ঠিক সম্পদের ক্ষেত্রেও, অ্যাসেটের ক্ষেত্রেও, যেমন বিজনেস ক্যাপিটালের বিষয় আছে, তারপরে প্রপার্টির ভ্যালুর বিষয় আছে, যে পার্সেস ভ্যালু কত দিব, আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আমার সেক্ষেত্রে ভ্যালু দিতে হবে কিনা। সেক্ষেত্রে আমাদের সেকশন 58 কিন্তু স্পষ্ট বলা আছে, আপনি ইনহেরিট পান আর গিফট পান, আপনার ভ্যালু উল্লেখ করা বাধ্যতামূলক। ধরেন আমি ফ্রেন্ডের কাছ থেকে একটা গিফট পেয়েছি, এটা কি হবে, স্বর্ণ বিক্রির টাকা কি হবে, এরকম নানান প্রশ্ন আছে যেগুলো আমরা সবগুলো আইনে আনসার দেওয়া আছে। যেমন আপনি স্বর্ণ বিক্রি করে 5 লাখ টাকা পেলেন, এটা কি হবে, এটা ইনকাম ফ্রম আদার সোর্স হবে নাকি আদার রিসিপ্ট হবে, এটা অনেকে বুঝে না। তো এগুলো কিন্তু আমাদের সেকশন 66-এ স্পষ্ট বলা আছে এটা কি হবে, সেখানে ট্যাক্স কতটুকু হবে বা ট্যাক্স হবে না। তাহলে আপনাদের এরকম যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ কোর্সে একদম প্রত্যেকটি বিষয় আইনগত পয়েন্ট জেনে জেনে ইনপুট দিয়ে দেখাবো। আমাদের কেস স্টাডি গুলো রেডি করা আছে, প্রতিটি হেডস থেকে কেস স্টাডি রেডি করা আছে, সেখান থেকে দেখে স্টেপ বাই স্টেপ নেক্সট ক্লাস থেকে মূল পর্ব শুরু হবে, যেখানে ডকুমেন্ট গুলো বুঝিয়ে দেন আমরা অ্যাপ্লাই করব। এখন আপনাদের বিভিন্ন প্রশ্ন আছে, অনেকেই অনেক প্রশ্ন করতেছেন, সে কারণে আমি মনে করি যে একটু প্রশ্নের উত্তর দেওয়া উচিত। আমরা খুব আহ, বেশি সময় নিব না, আমাদের হয়তো 10-15 মিনিট আমাদের প্রশ্নের উত্তরের একটা সেশন থাকবে।